প্রিয় ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। থাম্বনেইলেই বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আজকের ক্লাসটি হতে যাচ্ছে। আমরা হোম মেনুর পার্ট 2 তে প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং নিয়ে আমরা আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেয়। আমরা এটার ওভারভিউ দেখবো যে আমরা এটাতে কি নিয়ে আলোচনা করব, যে প্যারাগ্রাফের এই বিস্তারিত আলোচনাগুলো করব। মূলত প্যারাগ্রাফ অপশন বা আজকের যে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এই টুলস গুলো আমরা যদি শিখতে পারি তাহলে একটা ফাইলের ফরম্যাটিং আমরা সুন্দর করতে পারবো। তার ওভারভিউ ফরম্যাটিংটা কিভাবে হবে, মানে এটা প্রফেশনাল মোড কিভাবে আনতে হয়, আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারি। সেখানে প্যারাগ্রাফ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে স্টাইল, তারপরে এডিটিং। সব শুরু করা যাক। আপনাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে, যারা এই গত ভিডিওটি দেখো নাই তারা কি করবে, এই লেসন পার্ট 1 নামে আমার আরেকটা ভিডিও আছে, ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইটা প্রথমে দেখে নিবা। তারপর কি করব, তারপরে এই ভিডিওটা দেখবে, তখন বুঝতে সহজ হবে। আপনি দেখেন, যখন আমরা একটা লেখা আপনি কমপ্লিট করার পর, আপনি লেখাটা কমপ্লিট করলেন, ভালো কথা। মনে করেন এই লেখাটা আপনি, এই প্যারাগ্রাফটা আপনি কমপ্লিট করেছেন। যখনই আমরা আমাদের প্যারাগ্রাফটিকে বা যতটুকু অংশকে আমরা সিলেক্ট করেছি, তখনই সে প্যারাগ্রাফ অপশনে দেখাচ্ছে যে এটা জাস্টিফাই করা আছে। বর্তমানে জাস্টিফাই মিন লেফট সাইড এবং রাইট সাইড উভয় সাইড তার সমান থাকবে। যদি আমরা এটাকে লেফটে নিয়ে আসি তাহলে সে লেফট বাম দিকে অ্যালাইন করতেছে, বাট ডান দিক সে ছেড়ে দিয়েছে। যদি আমরা সেন্টারে অ্যালাইন করি তাহলে সে কি করতেছে, ফুল মিডিলে নিয়ে আসতেছে লেখাগুলা, সে বাম এবং ডান কিছুই রক্ষা করতেছে। যদি আমরা রাইটে চলে আসি অ্যালাইনটা, তাহলে যখন দিব তখন সে কি করতেছে, সে ডানকে মিলিয়েছে কিন্তু বামে তোয়াক্কা করেননি। কিন্তু যখনই আমরা কি করব, সিলেক্ট করে এটাকে জাস্টিফাই দিব, তখন সে কি করবে, উভয় সাইডকে সে মিলানোর চেষ্টা করবে। এটা ছিল যে আমাদের অ্যালাইনমেন্ট। আমি লেফটে রাখবো লেখাটা, না আমি রাইটে নিব, না সেন্টারে নিব, না আমি উভয় দিক মিলাবো, এই প্যারাগ্রাফ থেকে আমি এটা সেটিং করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা চলে আসব, মনে করেন এই ফরম্যাটিংটা আমার এদিকে আর একটু জায়গা আছে, আমি চাই যদি এই প্যারাগ্রাফের এই লাইনের পরে এই লাইনগুলোকে আমি আরেকটু যদি ফাঁক করতে পারি, তাহলে আমার এটা আরেকটু নিচে চলে আসবে, দেখতে আর একটু সুন্দর লাগবে। এইটা করতে গেলে আপনাকে এই দেখেন তীর দিয়ে সে দেখাচ্ছে, আপনি উপরে নিচে এরকম লাইনকে কি করতে পারবে, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা যদি আপনি ক্লিক দেন, আপনি প্যারাগ্রাফ স্পেসিং এর মাপ যদি 1 এর উপরে নেন তাহলে সিলেক্টেড এরিয়াকে এরকম দেখাবে। যদি 1.15 এ নেন তাহলে আরেকটু সে লাইনগুলোকে ফাঁক করতেছে। যদি 1.5 নিয়ে যান তাহলে সে আরো বেশি নিচ্ছে। আমরা 1.5 রাখলাম, দেখেন তো 1.5 রাখলে জিনিসটা সুন্দর হয়ে গেছে। তাহলে যে প্যারাগ্রাফের অথবা যে লাইনগুলোকে আপনি ফাঁক, তার লাইনের ভিতরের যে স্পেসিংটা আপনি কমাতে বা বাড়াতে যদি চান, তাহলে আপনি চলে যাবেন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখান থেকে ডিফল্ট কিছু জিনিস দেওয়া আছে, 1 থেকে 3 যখন নিবেন তখন বেশ স্পেস হয়ে যাচ্ছে, অনেক সময় প্রয়োজন পড়ে সেটা আর অবশ্য। তো ডিফল্ট কিছু জিনিস দেওয়া আছে, এগুলা থেকে আপনি কি করবেন, নিতে পারবেন। অথবা চান যদি যে আপনি ডিফল্টে আপনার কাজ হবে না, আপনি লাইন স্পেসিং অপশন থেকে আপনি যাবেন, তখন আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, এটাকে আরো স্মুথলি কাজ করতে পারবেন। সেই ডায়লগ বক্সটা কি, যখন আমরা এই যে মৌরে গেলাম তখন এই প্যারাগ্রাফের এই অপশনটা আসছে। লক্ষ্য করবেন এই স্পেসিং এ সবসময় আপনি এগুলাকে 0 রাখবেন, পুরোটাও বিফোর আফটারকে 0 রাখবেন। তারপরে এই লাইন স্পেসিং এ গিয়ে আপনি স্মল, বর্তমানে দেয়ার এটা 1.5 লাইনস এরকম করা আছে। বাট আপনি চান যদি আপনার ইচ্ছা মতো ম্যানুয়ালি করবেন, তাহলে প্রথমে এটা কি করবেন, এরকম সিঙ্গেল মাল্টিপুলে দিয়ে দিন। মাল্টিপুলে দেওয়ার পরে এখন 3 আছে, আমি চাচ্ছি এটা 1 হবে। দেখেন তো যখন 1 দিব তখন কি হলো, সেটা এরকম স্পেসিং 1 এ চলে আসছে।
ওয়ান মানি এরকম হবে। আমরা আবার যদি অপশনে চলে যাই, যাওয়ার পরে এখানে যদি এটাকে আমরা এই মাল্টিপলে রেখে এটাকে 1.2 যদি দেই, ডিফল্টে কিন্তু 1.2 নাই, 1.15 আছে, তখন দেখেন যে একটু বৃদ্ধি পাবে। এরকম কোনো প্রয়োজন যদি পড়ে যে আমাদের এই লাইনগুলোকে একেবারে একটার সাথে আরেকটা লাগিয়ে দিব, বা এরকম আমাদের জায়গা নাই, আমাদের জায়গা কম, তখন আমরা 0.8-এ চলে আসবো, উদাহরণ 0.9, 0.8, 0.7 এটসেট্রা, তখন দেখেন আর কনজাস্টেড হয়ে গেছে। সো থ্যাংকস, আমাদের এটা প্রথম ছিল কতটুকু ছিল, আমাদের 1.5 ছিল, তো আমরা আমাদের ডিফল্ট জায়গা 1.5-এ চলে আসলাম। আশা করি আপনি এই 6 মিনিটের আলোচনার দ্বারা এই প্যারাগ্রাফের যে স্পেসিং, লাইনের প্যারাগ্রাফটা এবং লাইন প্যারাগ্রাফ স্পেসিং, লাইনের মাঝের ফাঁক, এটা সম্বন্ধে আপনার কনসেপ্ট পরিষ্কার হয়ে গেছে। এখন দেখেন, কোনো কোনো সময় এরকম হতে পারে যে এই যে আমরা যেটা আছে শেডিং, অনেক সময় ওইটার কোনো নির্দিষ্ট অংশের নিচে লেখা নিচে শেড দেওয়া লাগতে পারে, তখন আপনি এখান থেকে শেড দিয়ে দিবেন। কোনো কোনো সময় এটা হাইলাইট করার জন্য পড়ে, দরকার পড়ে। যদি এটা পড়ে, তাহলে আপনি কি করবেন, আপনি নির্দিষ্ট অংশটুকুকে যতটুকু চাচ্ছেন আপনি সিলেক্ট করে তারপরে আপনি শেডিং এ চলে যাবেন। এখান থেকে আপনি কি করতে পারবেন, ওইটাতে শেড দিতে পারবেন। যদি চান শেড উঠিয়ে নিবেন, তাহলে নো কালার দিয়ে দিবেন, তখন এর শেডটা উঠে যাবে। এটা আপনি নিজে নিজে দেখে নিয়ে আপনি শেডের কালার গুলা মোর অপশন থেকে আরো আপনি নিতে পারবেন, কাস্টম থেকে, এগুলো আপনি দেখে নিন। পূর্ববর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি। বিদায়, আমি আর সেদিকে যাচ্ছি। কখনো কখনো এরকম হতে পারে, এ দেখেন আমরা যে মার্জিন নিয়ে ম্যারেজ সার্টিফিকেটের নিচে যে একটা আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনের ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটা আপনি দেখিয়ে, এটা আমরা এখন আর আলোচনা করতে যাচ্ছি না। কিন্তু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আমি চাচ্ছি যে আমার এই লাইনে একটা বর্ডার বা এরকম কিছু দিব, তখন আমি এই বর্ডার অপশনটাকে সিলেক্ট করব। আমি চাই যদি আমার বটমে একটা লাইন ক্রিয়েট হবে, তখন দেখবেন আপনার যে সিলেক্ট যে অংশটুকু করেছেন এর নিচে একটা লাইন চলে আসবে। আমরা অ্যাপ্লাই করছি। যদি আমরা এদিকে চাই যদি যে সে কি করবে, এটা সে টপে দিবে, হ্যাঁ, টপে দিলে তাহলে টপে কিন্তু এইদিকে কিন্তু তার একটা লাইন আসছে, এখানে কিন্তু তার একটা কি করতেছে, আমরা একটু বড় করে দেখি, এই দুইটা যদি বড় করি তাহলে এই দেখেন উপরে একটা লাইন চলে আসছে। আমরা যদি এটাকে কি করি, নান করতে চাই, তাহলে আবার আমরা কি করব, এখান থেকে নান, নো বর্ডার, এখন দেখেন এখানে কোনো বর্ডার নাই, এখন আরো বড় করলে আপনি কিন্তু বর্ডার পাবেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এখানে আমরা আউটসাইড চতুর্দিকে বর্ডার দিবেন, তো আউটসাইড বর্ডার এখানে কিন্তু চতুর্দিকে বর্ডার চলে আসছে। আপনি চাচ্ছেন যে এটাকে আবার নান করে দিবেন, তাহলে আপনি এখানে গিয়ে আবার নান অপশনে যদি ক্লিক করেন, কোথায় নান অপশন, হ্যাঁ, নো বর্ডার, আপনার বর্ডারটা উঠে গেল। তো এটা ছিল আপনি নির্দিষ্ট কোনো টপিকস, মনে করেন হেডলাইন আছে বা এরকম কোনো বিষয় আছে, তখন আপনি এই বর্ডার অপশন থেকে এই কাজটা আপনি করতে পারেন। এখানে আরো অনেক কাজ আছে, আরো কিছু কাজ আছে, কিছু টেবিলের কাজ আছে, সেগুলো আমরা ইনসার্ট মেনুতে পরবর্তী সেশনে আমরা এটা আলাপ করব, তখন আপনি এখান থেকে কিভাবে টেবিল আঁকতে হয় আপনি এটা বুঝে নেবেন। সেদিকে আমরা আর যাচ্ছি না। কিন্তু আপনার কখনো কখনো কোনো কোনো ডকুমেন্টে কি পড়বে, অনেক সময় 1, 2, 3, সেটা আমি দেখাচ্ছি, আমার উপরে এটাতে আছে। অনেক সময় এরকম আপনার নাম্বারিং করা লাগতে পারে, যে যদি আপনি নাম্বারিং চান, অথবা আপনি দেখবেন কোনো কোনো ডকুমেন্টে কি করে এই ইয়ে করার চেষ্টা করে, কি জানি বললাম, হয় অনেক সময় বুলেট সেটিং করে। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে আমি এটা কেটে দিলে আমি চাচ্ছি যে আমার ওই টপিকটার ওইখানে একটা বুলেট সেটিং হবে, এটাকে মেনশন করার জন্য আমি চাচ্ছি এটা হবে, আমি চাচ্ছি এটা হবে, অথবা আমি চাচ্ছি ওইটা হবে। যেটা আমি দিব দেখেন প্রিভিউতে সে এখানে চলে আসছে, আমি চাইলাম যেমন এইটা দিব, এই আমার বুলেট বুলেট সেটিং হয়ে গেছে। এটা সুবিধা হচ্ছে আপনি যখন পরবর্তী লাইন লিখতে যাবেন, এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম অটো তার বুলেট হয়ে যাবে। তাহলে আশা করি বুলেট কিভাবে দিতে হয় বুঝতে পারছেন। কখনো কখনো আপনার প্রয়োজন পড়বে যে এরকম বুলেটের পরে আপনার নাম্বারিং সেট করা, আমি 1, 2, 3 চাই না, এককে কি ওই রকম ফরম্যাটে চাই, অথবা আমি রোমান
এরকম চাই, অথবা এবি দিয়ে চাই, দেখবেন তো ডকুমেন্ট গুলাতে এরকম থাকে। আমি চাচ্ছি যে এক দিয়ে চাচ্ছি, অথবা এককে আমি ওইরকম দিয়ে যাচ্ছি, তখন আপনি এরকম দিবেন, ওই যে পাশাপাশি হয়ে গেছে। আপনি যখন একটা লাইন লেখার পরে যখন এন্টার ক্লিক করবেন, পরবর্তী অটোমেটিক সেটা সেটিং হয়ে যাবে। এটা ছিল নাম্বারিং এর কাজ। এরপরে দেখেন আর কিছু আছে মাল্টি লেভেল লিস্ট, মানে অনেক সময় দেখা গেছে একের আন্ডারে এ থাকে, আবার এর আন্ডারে এক দুই দুই, ওই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চনে। তো এগুলা করতে গেলে আমরা কি করব, সেম আমি যে জায়গায় বসাতে চাই ওইখানে আমার কার্সারটা রেখে দিব, তারপর ওইখানে গিয়ে আমি আমার যে ফরম্যাটে করতে চাই ওই ফরম্যাট অনুযায়ী আমি এটাকে সেটিং করে দিব। আবার যখন আমি এটা করতে চাই, সে দুই অটোমেটিক নিবে। কিন্তু যদি আমি চাই যে একের আন্ডারে আমার আর একটু এইরকম একটু ফেরা, যে একটু কিভাবে একটু চিহ্নিত করে একটু আমি ডান দিকে সরিয়ে যদি চাই, যদি এর আন্ডারে একের আন্ডারে কিছু হবে, তো আমি আন্ডারে যেটা আছে একের আন্ডারে এ বি সি এইরকম হয়ে যায়। আশা করি প্র্যাকটিস করবেন তো এই জিনিসটা আপনি কি হবে, আপনি ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখেন তো এখান থেকে আসে আপনার যে ওই যে ডিক্রিজ, মানে আপনার যে এই যে ট্যাব যেটা আছে ট্যাবিং, এটাকে কমানো বাড়ানো, এটা আপনি ডিক্রিজ ইনক্রিজের দ্বারা এদিকে বাড়াতে পারবেন, ডিক্রিজ করলে এদিকে কমে যাবে। এটা ছিল এই ব্যাপার। আশা করি আপনি এখান থেকে আগে তো বুঝলেন আপনি কিভাবে লেফট রাইট এলাইন করবেন, তারপরে আপনি লাইনের স্পেসিং বুঝতে পারলেন, তারপরে এখান থেকে কিভাবে শেড দিতে হয় এটা বুঝতে পারলেন, এখান থেকে কিভাবে আপনি বর্ডার দিতে হয় তাও বুঝলেন, এখান থেকে আপনি কিভাবে ওই যে বুলেট গুলা সেটিং করতে হয় সেটা বুঝলেন, এখান থেকে আপনি এই যে নাম্বারিংটা বুঝতে পারলেন, এখানে নাম্বারিং এর আন্ডারে সাব নাম্বারিং কিভাবে করতে হয় মাল্টিপল চয়েস কোয়েশনের ক্ষেত্রে সেটাও আপনি বুঝতে পারলেন। এখান থেকে আমরা ট্যাব সিলেক্ট, মানে কতটুকু লেফটে যাবে রাইটে যাবে এটা আমরা নির্ধারণ করতে পারতেছি। এটা যে শর্ট, যেটা শর্ট থেকে আমরা কি করতে পারবো, শর্ট থেকে আমি আপনাকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে দেখাই। শর্টের কাজ হচ্ছে যখন আপনি মনে করেন 1 2 3 4 এরকম এটসেট্রা একটা নাম্বারিং করলেন, তখন যতটুকু নাম্বারিং কি আপনি চাচ্ছেন উপর থেকে ফার্স্ট হবে, নিচে হবে 3, এরপরে হবে 2, এরপরে হবে 1, তাহলে আপনি এই শর্টে যাবেন, গিয়ে আপনাকে নাম্বারিং সিলেক্ট করে আপনি ডিসক্রিমিং এরকম একটা বিপরীতে কাজ করে, ওই দেখেন যে উল্টা হয়ে গেছে। আবার যদি ওইটাকে আপনি আবার এক থেকে আনতে চান, তাহলে এরকম সিলেক্ট থাকা অবস্থায় আবার এক্সটেন্ডিং সিলেক্ট করলেন, দিলেন, আবার একটা হয়ে গেল। এটা হচ্ছে মানে আমরা এক ক্লিকে এই কাজগুলো করার জন্য আমরা প্রিয় ভিউয়ার্স, তাই আজকে আমরা যে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি প্যারাগ্রাফ রিলেটেড প্যারাগ্রাফ 2 এর যে ব্যবহার আছে এই ব্যবহার আপনি এটাকে ইউজ করে একটা ডকুমেন্টকে আপনি কি করতে পারবেন, মডিফাই করতে আপনার কোনো সমস্যা হবে না। স্টাইলের কাজ হচ্ছে যে আমরা যদি মনে করেন একটা লেখাকে কি করতে চাই, বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে চাই, যদি আপনি এটা সিলেক্ট করে দেন তাহলে এরকম স্টাইল হয়ে যাবে, ওইটা সিলেক্ট করবেন আমার সিলেক্টেড অংশটুকু ওইরকম দেখাবে। এটা হচ্ছে মূলত স্টাইলের কাজ। আর ফাইন্ডের কাজ হচ্ছে মনে করেন আমি এই এম শব্দটা খুঁজাচ্ছি, এই এম এর স্থলে আমি কি করতে চাই, এন বসাতে চাই, তখন আমি ফাইন্ডে চলে যাব, তাকে গিয়ে বলবো যে তুমি কি করো, নেভিগেশন করো এন কে। আবার আমরা চলে যাই, আমরা ফাইন্ডে চলে গেলাম, যে আমরা কি ফাইন্ড খুঁজাচ্ছি, আমি এম খুঁজাচ্ছি মনে করেন, সেসব এম আমাকে কি করেছে, সে সব এম কে সিলেক্ট করে দিয়েছে। ডকুমেন্টে যত এম থাকুক বা যত শব্দ আমি যেটা সার্চ করছি নেভিগেশন করছি ওইটা সে এনে দিবে। আমি ওইটা কিভাবে রিপ্লেস করব, আমি ওই ওই জায়গায় কি বসাতে চাই, আমি মনে করেন রিপ্লেস করতে চাই এম কে রিপ্লেস করতে চাই এন এর সাথে, যে তুমি সব এম গুলা এন হয়ে যাও, তখন আমি রিপ্লেস অল দিয়ে দিব, এক ক্লিকেই সব এম গুলা এন হয়ে গেছে, যত জায়গায় এম ছিল সব জায়গায় এন হয়ে গেছে। এটা হলো ফাইন্ডের কাজ। সিলেক্টেরও এরকম কাজ আছে, যখন কোনো অবজেক্ট, এখানে আমাদের কোনো অবজেক্টের কাজ নাই, কোনো একটা ছবি বা কোনো কিছু, তখন আমরা এই সিলেকশন দ্বারা কাজ করব। সো ভিউয়ার্স, এটা ছিল স্টাইল এবং এডিটিং এর কাজ।